জিতলো কি করে, এটা আমার প্রশ্ন। বিজেপি জিতেছে বলেই আক্রোশ, এই যে প্রতিহিংসার রাজনীতি, জেলাটা তো শুভেন্দু অধিকারীর জেলা, প্রতিহিংসা, কারণ সেখানে যে দুটো খড়কুটো আছে তারাই লাফালাফি করছে এবং প্রকাশ্যে বলছে এটা কোনো রাজনৈতিক নির্বাচন নয়। তাই যদি না হবে তাহলে পুলিশ কেন লাগে, পুলিশকে কেন নামাতে হচ্ছে, কেনই বা তাদের মধ্যে এত শোরগোল, এত আটকানো? এই প্রশ্নটাই তো আমার সুস্মিতাদির কাছে, যে এটা রাজনৈতিক নির্বাচন নয়, এটা কোনো বিধানসভা, লোকসভা কিংবা কোনো পুরসভা কিংবা কোনো গ্রাম পঞ্চায়েতেরও নির্বাচন নয়, এটা একটা সমবায় সমিতির নির্বাচন। তাতে এত হিংসা? 26-এর শুরুতে যদি এই হয় চিত্র, ঠিক যখন ভোটটা ঘোষণা হবে তখন তো বাড়ি থেকে বেরোতে পারবো না মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন জায়গাটা কোথায়, নন্দীগ্রাম। ডমিনেট করে কে? শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী কি তৈরি হয়েছিল কোথায়, তার বেস কোথায় ছিল? তৃণমূল কংগ্রেস। এই বিরোধী শূন্য করার প্রক্রিয়া সে কোথা থেকে হস্তগত করেছে? তৃণমূল কংগ্রেসের থেকে হাত পাকিয়েছে। বিষয়টা হচ্ছে, একটু প্লিজ এক মিনিট, আমি অফিলিটি আপনাকে বলার সুযোগ বলি না, আপনাকে একটু বলিনি তো, আমি ডিস্টার্ব করিনি আপনাকে, একটু বলতে দিন। এবার আজিজুলদা খুব সুন্দরভাবে ক্লেভারলি বলে বেরিয়ে গেল যে জিতেছে কে? বিজেপি। তাহলে লড়াই করছে কে? তাহলে প্রশাসন কিছু করেনি। এইটা কিন্তু কোনো এক সেকেন্ড রাজনীতি সম্ভাবনাময়, শিল্প যেমন সম্ভাবনাময়, রাজনীতি সম্ভাবনাময়, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নির্বাচন লড়াই করতে গেলে যে প্রসেসিং থাকে, আর আজকে একটা সমবায় সমিতির ইলেকশন, তার প্রসেসিং কিন্তু এক না। সমবায় সমিতি মানে কোনো রকম কোনো প্রতীকে ভোট হয় না, বাট তাদেরই পতাকা দিয়ে, তাদেরই সমর্থকরা, তাদেরই কোনো না কোনো পোস্টের লোকেরা দাঁড়িয়েছে, তাদেরকে বলছে সমর্থন করছে। তার মানে সেখানে সেই শুভেন্দু অধিকারী প্ল্যান এ, প্ল্যান বি না প্ল্যান সি কোনটা কাজ করেছে জানি না, যে কোনো একটি বিষয়ে কাজ করেছে। এখানে প্রশাসনের কিছু করার নেই। প্রশাসন ভূমিকা পালন করেছে ইলেকশনের পরে। যেই যে মারপিটটা দেখছেন, ইলেকশনের পরে এসে প্রশাসন সেখানে বিজেপি কর্মীদের গায়ে হাত তুলেছে, এইটার খবরে যা শুনলাম। এবার বিষয়টা হচ্ছে, আমি আসবো আপনার কাছে, কিন্তু আমি একবার সায়নের একটা প্রতিক্রিয়া নেব। সায়ন, তুমি নিজেই কিছুক্ষণ আগে বললে যে মেদিনীপুরের কথা বলা হচ্ছে কিংবা নন্দীগ্রাম, যার যে বিধানসভার আন্ডারে পড়ে, যে লোকসভার আন্ডারে পড়ে, শুভেন্দু অধিকারীর গড়। তাহলে আজকে সমবায় সমিতির এই নির্বাচন ঘিরে যে ধুমধুমার পরিস্থিতি, তার জন্য দায় কাকে করবে? বিজেপিকে নাকি বিরোধী দলে থাকা তৃণমূলকে? দেখুন দুটো কথা। প্রথম কথা, আপনি বিরতিতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বললেন যার উত্তর আমার দেওয়া প্রয়োজন। আপনি লক্ষণ শেঠের প্রসঙ্গ এনেছেন। লক্ষণ শেঠের প্রসঙ্গ যেমন আপনি এনেছেন, তেমন এটা না বললে কথাটা অসম্পূর্ণ রয়ে যাবে যে লক্ষণ শেঠকে পার্টি 2014 সালে বহিষ্কৃত করেছিল, সেই পার্টির নাম সিপিআই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, স্টেট সাবজেক্ট। ভারতবর্ষের সংবিধান অন্তত তাই বলছে। সুতরাং ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যদি ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে রাজ্য সরকারের দিকে অবধারিতভাবে আঙুল উঠবে। এ নিয়ে কোনো দ্বিতীয় মত প্রকাশের কোনো জায়গা থাকে না। 3 নম্বর কথা, এক্ষুনি আলোচনায় কেউ একজন বললেন, যেহেতু সামনে আমার স্ক্রিন নেই ফলে আমি দেখতে পাচ্ছি না স্বাভাবিকভাবেই, বাট কোনো একজন প্রতিনিধি বলেছেন, আমার এই প্যানেলের প্যানেলিস্ট কেউ একজন বললেন যে 34 বছরের লেগাসি অনুযায়ী এই জিনিসগুলো চলছে। আমি আপনাকে বলতেই পারি, অবশ্যই দু একটা বিচ্ছিন্ন ঘটনা 34 বছর সরকার চালানোর সময় যে ঘটেনি, তা তো আমি এখানে বসে দাবি করতে পারবো না। কিন্তু এটাও তো আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে 34 বছর যখন সিপিআইএম এর বামফ্রন্টের সরকার ছিল, সেই সময় কলকাতার বুকে কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস চালিয়েছে। আজকে কলকাতা কর্পোরেশনের ভোট করতে গেলে তৃণমূলের যে অগণতান্ত্রিক মনোভাব থেকে, তা তো গোটা রাজ্যের মানুষ আমরা দেখেছি। পঞ্চায়েতের ভোট হয়ে যাওয়ার পরে ব্যালট বাক্স লুট হয়ে যায় কাউন্টিং সেন্টার থেকে, ব্যালট চিবিয়ে খেয়ে নেওয়া হয়। এই চূড়ান্ত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট তৃণমূল কি নয়? কয়েনের এপিট ওপিট। এপিট আর ওপিট কি বলবেন? সত্যি তো যে সময় না জুলদা, যে সময় সায়ন যে সময়ের কথা বলছে, কলকাতা পুরসভা সেই সময় তৃণমূল কংগ্রেসের আন্ডারে। না, আমি একটা কথা বলি, বিরোধী শূন্য কিন্তু তারা পুরোটা করে। তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল কোন সময়? এমন নয় 1977 সাল থেকে 2011 পরে গোটা পুরো সময়টা। এবং আমাদের এই ইতিহাসটা আমি বলতে পারি, প্রশান্ত সুর যখন মেয়র হয়েছিলেন,
সেই ইলেকশনটা সিপিএম আমি কিভাবে আজিজুল্লাহ সন্ত্রাস করে আপনাকে জিতেছিল? একটু ডিস্টার্ব না করে পাচ্ছি কিভাবে না। সন্ত্রাসটা আমি করেছিল? আজিজুল্লাহ একটা কথা বলছি, সিপিএম এর টাইমে এই সন্ত্রাস ছিল, একেবারে ছিল না, আমরা অস্বীকার করব না, কিন্তু তখন কিন্তু বিরোধীদের অন্তত স্পেস ছিল, আমাদের কিছু কিন্তু পৌরসভা আমাদের দখলেও ছিল, আপনারা এটা কিন্তু একটার অস্বীকার জন্য করলে শুনুন, চলবে না। শুনুন। আজকে যেভাবে দিদি, তৃণমূল পুরো একটা- বিরোধী শূন্য করে দিয়েছে, একটা ওয়ার্ডের জন্য সেই আপনারা জায়গায়- মেয়র হতে পারেন না, ভুলে যাচ্ছেন কেন? সুস্মিতা দি, না, যদি না, আমি না, প্লিজ না, প্লিজ আপনারা চিৎকার করবো না, একটার চিৎকার করবো না, তখন আমরা কেউ কংগ্রেস চিৎকার ছিল, করবো না, একটা আমরা ওয়ার্ডের কেউ জন্য হতে চিৎকার পারেননি। করবো না, আমরা Due কেউ to চিৎকার CPM এর করবো না। সন্ত্রাসের জন্য। কিন্তু সুস্মিতা দি, আপনি যেখানে বলছেন বিরোধী কেন শূন্য, বলছেন আপনি এই কথা? আমি কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, এই মুহূর্তে মালদায় দুজন রয়েছে যারা আপনাদের, রয়েছে তো। অর্থাৎ দুটো লোকসভা কেন্দ্রের প্রার্থী মেশিনারি আপনাদের, সেখানে কাজ করে উঠতে এবং পারে। সেখানে যদি আমি ধরে নিই, যদি এক একটা বিধানসভায় 7টা করে, লোকসভায় 7টা করে বিধানসভা কেন্দ্র থাকে, এই মুহূর্তে 14টা সিট কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বলে দিই, এটা সরলীকরণ, এতটা সরলভাবে ভোট হয় না। হ্যাঁ, ভোট হয় না, ঠিক ওইভাবেই সেভাবে, লোকসভার ঠিক প্রেক্ষিতে ওইভাবে ঠিক বিধানসভা হয়। সেভাবে এই মুহূর্তে আপনাদের দলে তৃণমূল ছেড়ে অনেকেই ফিরছে। মণিহান চৌধুরীর সেই বাড়ির দুটো দরজা কিন্তু ভেঙে চুরে আবার এক হয়ে যাচ্ছে, অনেকে এটাই তো বলছেন কংগ্রেসের বার্নিল ওয়ালের leaders। মতো। এটাই তো সমস্যা হচ্ছে কংগ্রেসের এই যে বিরোধী শূন্য হওয়াটা, এটা কি শুধুই বিরোধীর মানে বিরোধীদের মার দিয়ে কিংবা বিরোধীদের প্রতি হিংসা করে বিরোধী শূন্য করা হচ্ছে? প্রথম বক্তব্য, কালীপদ সেনগুপ্ত, যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য, কালীপদ সেনগুপ্ত বলছেন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবেন না ভোটের দিন, নিদান দিচ্ছেন। যদি খুব ভুল না করি, এরকম নিদান দেয় কারা দেয় জানেন? তালিবানরা দেয়। কোথায় দেয়? আফগানিস্তানে দেয়। আইসিস দেয়। কোথায় দেয়? সিরিয়াতে দেয়, ইরাকে দেয়। আয়াতুল্লাহ খমিনি দেয়। কোথায়? ইরানে। যাদের বিরুদ্ধে এই কালীপদ বাবুদের মূল লড়াই, তাদের সুরেই সুর বাজছেন কালীপদ সেনগুপ্তরা। দেখুন, স্বামীদের এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। ওফেলাদি, আপনি বিজেপির কর্মকর্তা, বিজেপির মুখপাত্র, সেই পরিচয় থেকে বিরত থেকে আজকে কিছু মহিলা হিসেবে বলুন তো, কোন দলে আপনি যদি একজন কারোর সাধারণ মহিলা ব্যক্তিগত হতেন, মন্তব্য, আমি কোন বলি। দলের কোন নেতা যদি এমন মন্তব্য করতো মহিলাদের বাড়িতে বন্দি করে দিন, কারোর কি বলতেন? ব্যক্তিগত মন্তব্য, তার বিষয়ে দায়ভার আমার নয়। আমি কেবল এইটুখানি বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কৃতার্থ করছেন না, দিদি, এটা কারণ এটা আমার আপনার পরের টাকা প্রত্যেক মহিলা নেবে। সুন্দর স্ট্র্যাটেজি। যেই কোনো মন্তব্য আসে যেগুলোতে আপনাদের আমি দল তো একটু বলছি, সমস্যায় পড়ে, না, না, আপনারা কোনো বলেন সমস্যা আমার নেই। নয় তার ব্যক্তিগত। আরে কে কোনো বলছে? সমস্যা- বিজেপির রাজ্য কমিটির সদস্য বলছে, কোনো হ্যাঁ। এলেবেলে নেতা নয়। না, আমি ঠিক আছে মানলাম, কিন্তু স্বামীদের কি ভোট দিতে বারণ করেছেন? ভোট দিতে হবে, উনি বলেছেন জোড়া ফুলে নয় পদ্ম ফুলে। আরো সাংঘাতিক কথা বলেছেন লক্ষ্মীর ভান্ডার বাবা স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন। কোথায় বলছেন দেখুন একবার, রাজনৈতিক মঞ্চ, পেছনে নরেন্দ্র মোদীর ছবি, পদ্ম ফুলের চিহ্ন। আমি বলছি এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কিন্তু আমাদের বক্তব্য হলো সেটা রাজ্য কমিটির সদস্য। 2026-এ তার দায়ভার নেবে না দল। 2026-এ যখন পরিবর্তন হবে, বিজেপি সরকার যখন গঠিত হবে, তখন এই লক্ষ্মী ভান্ডারের টাকাও বাড়বে। তাহলে কিন্তু ওফেলিয়া দি, এর অর্থ তো এই না, এই না, এই। এর অর্থ এই না যে স্বামীদের হাতে কাজ থাকবে না, না। এই। ওনাদের ওই একজন এমপির মতো বলবে যে 100 টাকা দাও তো, তাহলে আপনি- গাড়িতে আমি আপনি তেলটা at ভরি, least ওফেলিয়া তাদের দি- কিন্তু তেলটা কেনার জন্য ওফেলিয়া দি, আপনি চাকরি at থাকবে। least- ওফেলিয়া দি- আমায় অ্যাটলিস্ট আর কিছু বোঝাতে হবে না। না, ওফেলিয়া দি, কারণ বোঝাবো, কোনো কারণ বোঝানো আমাদের ব্যক্তিগত- কাজ। কারণ ওফেলিয়া দি, ওখানে 15 কোটি রাজনীতি টাকা হয়তো আমাকে দেয় না। এইভাবে হয়ে এসছে। আমি 15 কোটি টাকা পাওয়া অ্যাঙ্কার নই, বছরে আমি 15 কোটি টাকা পাই না। তাই মানুষের প্রশ্নগুলো আমি করব এবং আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি বুঝেছি। এবং সেইখান থেকে আমার প্রশ্ন, বুঝেছি। যখন একজন বিজেপির রাজ্য কমিটির সদস্য একেবারে রাজনৈতিক মঞ্চ থেকে এই বক্তব্য রাখে, হ্যাঁ। কিভাবে ওফেলিয়া দি আপনাদের সুবিধার জন্য সেটা ব্যক্তিগত মন্তব্য হয়ে যায়? সুবিধা অসুবিধার কিছু নেই, সব সময় আমরা তো বলি এটা রাজ্যের, আমাদের, আপনাদের সবার করের টাকা, এটা সবার অধিকার আছে। কিন্তু অসুবিধাটা একটা জায়গায়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেশারাইজ করেন যে এই যে এখন পাঁচালি শোনাচ্ছেন, এই যে প্রেশারাইজেশন চলছে ধীরে ধীরে, এইগুলোর বিরোধিতা করেছেন তিনি। এই প্রেশারাইজ বেশ, আপনি justify করবেন, বুঝলাম। আপনি justify করবেন, কিন্তু এই justificationটা এবার মানে কিন্তু ভোটটা আমাকে দিতে রাজ্য হবে। কমিটির নেতার বক্তব্য শোনালো, এবার শুনুন কেন্দ্রীয় নেতার বক্তব্য। লাল সিং আর্য বলছেন বাংলাদেশিদের যেন ভোটাধিকার না দেওয়া হয়। ভালো কথা, শুনলে ভালো লাগবে। পরের লাইনে বলছেন জাতি, ধর্ম, বর্ণ
নির্বিশেষে বাংলাদেশিদের ভোটাধিকার কিংবা নাগরিকত্ব দেবেন না, টার্গেটে অনেকেই বলছেন মতুয়ারা। শুনুন। अवैध ढंग बांग्लादेश से कौन आया कौन नहीं आया विषय ये नहीं है। बांग्लादेश से जो भी अवैध ढंग से आया है वो मतदाता कहीं नहीं बनना चाहिए। किसी जाति धर्म की बात नहीं है। अवैध ढंग से जो भी आया है किसी जाति का नाम लेना ठीक नहीं है। बांग्लादेशी एक शब्द हो गया, उसके अंदर सभी लोग हैं, कोई भी हो। जो अवैध ढंग से आए हैं उनका मतदाता सूची में नाम नहीं होना चाहिए। যে কোনো বাংলাদেশি, আমি আসছি আপনার কাছে, যে কোনো বাংলাদেশি তার যেন নাম না থাকে। কে বলছেন? লাল সিং আর্য এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি বলছেন। কোথা থেকে বলছেন? প্রেস কনফারেন্স থেকে বলছেন, অফিসিয়াল প্রেস কনফারেন্স থেকে বলছেন। কখন বলছেন? অমিত শাহ এই বাংলায় এসে বলে দেওয়ার পর যে মতুয়ারা শরণার্থী, তারাও তো বাংলাদেশ থেকে এসেছে, শরণার্থী, তারপর বলছে। তাহলে দাঁড়া এটা কোথায়? একবারও কিন্তু উনি উচ্চারণ করেননি মতুয়া, উনি বলেছেন যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী। আর মতুয়ারা শরণার্থী, মতুয়ারা শরণার্থী, মতুয়ারা অনুপ্রবেশকারী না। উনি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের মধ্যে ভাগাভাগি করেন। উনি কিন্তু পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন অবৈধ অনুপ্রবেশকারী, বৈধ যারা তারা থাকবেই, যারা নিজের ধর্ম এবং নারীদের আপনি শুধু একটা ছোট্ট ক্লারিফিকেশন দিন। ইজ্জত রক্ষা করার ভারতীয় জনতা পার্টির রাজ্যের শীর্ষ নেতৃত্ব যদি এই হতো মন্তব্য, যদি রোহিঙ্গা এবং বাংলাদেশি হয়, তাহলে কি তার কিছুক্ষণ পর ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই বাংলায় আর লাল সিং আর্যকে সতর্ক করেছেন এই মন্তব্যের জন্য। বলুন তাহলে রোহিঙ্গাদের জন্য, বাংলাদেশিদের জন্য সতর্ক করলেন, উনি উচ্চারণ করেননি। না না না, উচ্চারণ করেননি, একবারও মতুয়া উচ্চারণ সতর্ক করলেন কেন? উনি জাস্টিফাই করছেন, সিম্পলি বসে জাস্টিফাই করার চেষ্টা করছেন একটা। না না, আমি বুঝলাম। তাহলে আপনি উচ্চারণ করেননি, আপনি বক্তব্যটাকে জুড়ে দেবেন আর আমি শুনবো। না না, তাহলে বলুন না। না না, আবার বললাম না, আমরা ওই 15 কোটি টাকা বছরে পাই না। আমরা একেবারে মানুষের কথা বলি। সতর্কীকরণ। তাহলে দিদি, কারণ সতর্ক করলেন আপনাদের মতো রিপোর্টাররাই ঘুরিয়ে নাক দেখিয়ে তাকে একটা ফলস পজিশনে নিয়ে আসতে পারেন। তাই জন্য সতর্কবার্তা করা হয়েছে, যাতে ক্লিয়ার কাট করা হয়, একেবারে ক্লারিফাই করে দেওয়া হয়, ক্লারিফিকেশন থাকবে যে শরণার্থী। সবই বুঝলাম, বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সতর্ক করলো কেন? তাই তো বলছি, সতর্ক এই কারণেই যে যাতে এরপর থেকে ক্লারিফাই করে দিতে পারেন যে না, মতুয়ারা যারা এসছেন শরণার্থী তারা বাদে। এই ক্লারিফাইটা যেন উনি করে দেন। হয়ে যাচ্ছে। হাস্যকর আপনার কাছে হতে পারে, কারণ আপনারা তো লুফল খুঁজবেনই, এটাই আপনাদের কাজ। ওই যে দিদি 15 কোটি টাকা বছরে পাই না, জনতার উদ্দেশ্যে, জনতার স্বার্থে তো কথাগুলো বলতে হবে, লুপলসগুলো খুঁজতে হবে। সায়ন, দেখুন, বিষয়টা হচ্ছে বাঙালিরা তো খুব সংবেদনশীল এবং আমরা খুব মানে সহিষ্ণু, মানে টলারেন্ট। আপনি একবারের জন্য কল্পনা করুন যে আপনি উত্তরপ্রদেশে বসে আছেন এবং উত্তরপ্রদেশের মানুষকে নিয়ে সে রাজ্যের কেউ একজন এমন একটা কথা বলেছে এবং সন্ধ্যেবেলায় বসে আপনি সেটাকে ডিফেন্ড করছেন। আমি খালি ভাববার জন্য আমি অনুরোধ করছি, আমি এর বেশি কিচ্ছু বলছি না। এসআইআর এর প্রক্রিয়া যখন শুরু হয় সেই সময়তে আমরা সর্বপ্রথম সিপিআইএম এর তরফ থেকে বলেছিলাম যে এসআইআর এর প্রক্রিয়াতে এই যে 1.5 কোটি 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, মুসলমান, বাংলাদেশি অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলে যে বাজার গরম করছে, আসলে সবচাইতে বেশি বিপদে পড়বে মতুয়ারা এবং হিন্দু উদ্বাস্তু শরণার্থীরা। আজকে এই কথা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি মতুয়া সমাজের দিকে তাকান, এই যে হাইকোর্টে মামলা করেছিল একজন, তারপর ইউনিয়ন গভর্নমেন্ট এসে বলল না না, সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে, সেটা দেখালেই শুধুমাত্র আমরা এফআইআর এর নাম তুলে দেব, এ দায়িত্ব আমরা পালন করতে পারবো না। আসলে এরা তো বাঙালি বিরোধী। আপনি আসামের ডিটেনশন ক্যাম্পের দিকে তাকান, সেখানে হিন্দু মুসলমান বিষয় নয়, সেখানে বিষয় বাঙালি আর অবাঙালি। তাই খুব স্বাভাবিক কারণে আজকে বিজেপির মুখ থেকে একথা বেরিয়ে পড়েছে। তো বোঝা যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার। এবং সবচাইতে আজকে বিজেপিকে বসে এগুলো হচ্ছে সায়ন যেখানে শেষ করছে আমি সেখান থেকে শুরু করছি। অবশ্যই বাঙালি মানে আপনি বলতে চেয়েছেন তো শেষই করছি, বলছি সায়ন যেখানে শেষ করছে আমি সেখান থেকে শুরু করলাম। যে এই যে আসামে ডিটেনশন ক্যাম্পে 12.5 লক্ষ হিন্দু 19.5 লক্ষর মধ্যে, তাহলে কি হচ্ছে যে তারা যে বলছে সিএ তে নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে নতুন সিটিজেন যারা
কিনা অনুপ্রবেশকারী মানে মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে প্রত্যেকটি ধর্মাবলম্বী লোক এই ভারতবর্ষে আসলে তাদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী সিএএ তারা ফিল আপ করতে পারে। তাহলে তোমরা কি মানুষের সাথে ইয়ার্কি মারছো? একবার বলছো সিএএ এর জন্য অ্যাপ্লাই করো, তোমাদেরকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হবে, আবার তোমরাই বলছো অনুপ্রবেশকারীরা কোনো নাগরিকত্ব পাবে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে